আরও 8 জনকে হত্যা করার জন্য পাঠিয়েছিল। সেই 8 জনও শেষ পর্যন্ত শেষ মুহূর্তে বুদ্ধদেবের পদস্পর্শ করে বলেছে পাপমুক্ত করুন। তিনি হাত উজাড় করে দিয়ে দুহাত তুলে দিয়ে তিনি আহ্বান করলেন মৃত্যুকে, নীলগিরি হস্তিকে। কিন্তু গোটা চরাচর এবং গোটা বাজারের প্রত্যেকে লক্ষ্য করল যে নীলগিরি সম্পূর্ণ শান্ত হয়ে উবু হয়ে বসে সুর দিয়ে তথাগতর পদস্পর্শ করছেন। বিষ্ণুগুপ্ত চাণক্যর হঠাৎ নন্দ পরিবারের উপর এত রাগ হলো কেন? তাকে অপমান করা হলো। খুব স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত দুঃখিত হলেন, তার থেকে বেশি কুপিত হলেন এবং অনেক বেশি অপমানিত হলেন। সেই সময় চাণক্যর মনে পড়েছিল যে প্রায় 5 থেকে 6 বছর আগে কৌশী নদীর তীরে 4-5টা বালককে সে খেলতে দেখেছিল। তাদের মধ্যে একজন রাজা সেজেছে, তার হাবভাব রাজার মতো, তার মনোবৃত্তি রাজার মতো, তার কথোপকথনের ভঙ্গি রাজার মতো। বিষ্ণুগুপ্ত বলেছিলেন যে তোমার ছেলেটিকে আমার চাই। চন্দ্রগুপ্তকে চাণক্য কেন বিষ দিতেন? চন্দ্রগুপ্তকে যাতে কোনো রকমভাবে বিষপ্রয়োগে হত্যা করা না যায়, তাই তাকে প্রতিদিন খাবার এবং পানীয়ের সঙ্গে একটু একটু করে বিষ দেওয়া শুরু করলেন চাণক্য। দুর্ধারার যে উদর, সেই উদর চাণক্যর নির্দেশে ধাত্রীরা চিরে ফেলে সন্তানকে বের করে নেয়। সেই সন্তানই হচ্ছেন বিন্দুসার। উপবাস করে মৃত্যু। প্রথমে আমি খাদ্য বন্ধ করে দেবো, তারপরে আমি তরলও গ্রহণ করব না, একটা সময় আমি বায়ুও গ্রহণ করব না। চন্দ্রগুপ্ত 297 অব্দে মগধ থেকে দূরে গিয়ে এক অরণ্যে নাকি এইভাবে তার মৃত্যু হয়েছিল। অজাতশত্রুকে দিয়ে তার পিতা বিম্বিসারকে হত্যা করাবে দেবদত্ত, আর নিজে হত্যা করবে তথাগতকে। এই ছিল তার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমাদের বিশেষ পর্ব ঐতিহাসিক বিভিন্ন হত্যা রহস্য নিয়ে আজকে আমরা কথা বলবো। ঐতিহাসিক মানে আক্ষরিক অর্থেই ঐতিহাসিক হত্যা রহস্য। এটা দুটো ভাগ আছে। এই পর্বের প্রথম অংশে আমরা কথা বলবো চন্দ্রগুপ্ত, চাণক্য, অজাতশত্রু, বিম্বিসার, তথাগত বুদ্ধ, এদের জীবনের বিভিন্ন রকম ঘটনা নিয়ে, সেই সঙ্গে হত্যা রহস্য নিয়ে এদের, আর তাদের উপর যদি কখনো হত্যা করার প্রচেষ্টা করা হয় সেই বিষয়গুলো নিয়ে। আর এটার একটা দ্বিতীয় অংশ আছে। দ্বিতীয় অংশ কম্প্যারিটিভলি আধুনিক ভারতবর্ষ এবং বাংলাদেশের দুই রাজনৈতিক নেতার রহস্যময় মৃত্যুই বলবো। একটি রহস্যময় মৃত্যু এবং অন্যটি হত্যাকাণ্ড, তা নিয়ে আলোচনা করব এমন একজন মানুষের সঙ্গে যার জন্য আমি প্রায় 3 মাস ধরে অপেক্ষা করছি। তিনি দিল্লিতে থাকেন। দিল্লির তিনি বিখ্যাত সাংবাদিক এবং বিখ্যাত লেখক। আজকে আমার অতিথি সমৃদ্ধ দত্ত। সমৃদ্ধদা, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। ধন্যবাদ। আমরা ঐতিহাসিক এবং সেই সঙ্গে রাজনৈতিক অ্যাসাসিনেশনস বা গুপ্ত হত্যা বা হত্যা নিয়ে আজকে কথা বলবো, তার চক্রান্ত নিয়ে কথা বলবো। আমরা একেবারে আমাদের নিজস্ব ভারতীয় যে ইতিহাস সেইটাতে অবগাহন করি এবং ভারতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই চরিত্র, একজন চাণক্য এবং চাণক্যেরই হাত ধরে যিনি সম্রাট হয়েছিলেন চন্দ্রগুপ্ত, তাদের কাহিনী দিয়ে শুরু করি। চাণক্যর অর্থাৎ বিষ্ণুগুপ্ত চাণক্যর হঠাৎ এই যে ধননন্দ বা এই নন্দ পরিবারের উপর এত রাগ হলো কেন? কিভাবে তৈরি হলো এই বিদ্বেষ? হ্যাঁ, এটার কারণ হচ্ছে তোমার চনক নামে একটা গ্রাম ছিল পাটলিপুত্রের কাছেই। তো সেই গ্রাম থেকে চাণক্য উঠে এসেছে, অর্থাৎ বিষ্ণুগুপ্ত উঠে এসেছে। পরবর্তীকালে তাকে তক্ষশিলা থেকে নাম দেওয়া হয়েছিল চাণক্য, আর কৌটিল্যর নাম নিজে নিয়েছিলেন। তো সেই চাণক্য তক্ষশিলায় প্রথমে তো পড়াশোনা করতে গেছেন। সকলেই সেই সময়টা ভারতবর্ষের, মূলত আর্যাবর্তের ভারতবর্ষের বিভিন্ন মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা করতে যায়, রাজকুমারদেরও পাঠানো হতো তক্ষশিলায়। সেই তক্ষশিলায় তিনি প্রথম 3-4 বছর পড়াশোনা করার পর পরবর্তী আরও প্রায় 10 বছর থেকে 12 বছর শিক্ষকতা করেছেন। তারপর তার মনে হলো যে রাজকার্যটা সম্পর্কে যার জানা দরকার এবং রাজকার্য প্রণালী কী এবং রাজকার্যের মধ্যে পদ্ধতি প্রক্রিয়া কি হওয়া উচিত, কি আছে এবং কি হওয়া উচিত, সেটা যদি প্রত্যক্ষভাবে কোনো একটা রাজ দরবারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা না যায় তাহলে তো বোঝা সম্ভব না। তো সেই কারণে সব থেকে বৃহৎ রাজা হচ্ছে মগধের রাজা, একমাত্র রাজা যাকে আলেকজান্ডার কখনো করতে পারেননি। যাই হোক, তখনও মগধ অনেক বড় রাজ্য ছিল এবং সেই মগধে রাজা ধননন্দ
খ্রিস্টপূর্ব 343-এ এই ধননন্দ ছিলেন, আরোহণ করেন সিংহাসনে। তারপরে তিনি ভালোভাবেই চালাচ্ছিলেন। 9 ভাই ছিল তারা। তো চাণক্য যখন ধননন্দের রাজদরবারে গেলেন এবং ধীরে ধীরে নিজের কৌশলে এবং নিজের সূক্ষ্মতা এবং তার যে বুদ্ধি, মেধা এবং মনন, তার মাধ্যমে অন্যতম প্রধান পরামর্শদাতা হলেন। অন্যতম তার কারণ হচ্ছে যে অনেক পরামর্শদাতা থাকে রাজদরবারে, খুব স্বাভাবিক হলেন। কিন্তু এখানে তিনি বেশ কিছু অমাত্যের বিষ নজরে পড়ে গেলেন। যেটা বিষাক দত্তের মুদ্রা রাক্ষসে আছে, সেটি তো একটি নাটক, ফলে আমরা ধরে নিতে পারি ফিকশন, কিন্তু হয়তোবা চলমান ঘটমান বর্তমানের প্রেক্ষিতেই সেটি লিখিত হয়েছে। সেখানে তাকে প্রতিনিয়ত রাজার কানে দেওয়া হলো যে এই যে বিষ্ণুগুপ্ত, তিনি মনে করছেন যে তিনিই যেন আপনার চালিকা শক্তি, তিনিই যেন রাজ্য প্রশাসন এবং রাজ্যের প্রণালী বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থাৎ আপনার গুরুত্ব ধীরে ধীরে যে কেন একটা যে মনে হচ্ছে যে মগধের জনগণের কাছে, প্রজার কাছে, মগধের বাইরেও তাদের কাছে একটু কমছে। কিন্তু সত্যিই কি চাণক্য এত গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন উঠছে। তখন তাহলে কি করা উচিত? রাজা কর্ণেন পশ্যতি, কানে শোনেন। তো ফলে তিনি কি করলেন, একটা কাজ করা যাক, কে বেশি পণ্ডিত, দক্ষিণ ভারতীয় পণ্ডিত এবং চাণক্যের মধ্যে একটা প্রতিযোগিতা। তো চাণক্য বসলেন, ওদিকে দক্ষিণ ভারতীয় পণ্ডিত বসলেন, সেখানে প্রশ্নোত্তর হলো যে কোন রাজার উদ্দেশ্য কি, রাজা কি করা উচিত। দক্ষিণ ভারতীয় পণ্ডিত এক রকমের কথা বলছেন, চাণক্য এক রকমের কথা বলছেন। চাণক্য একটা কথা বলে ফেলেছেন যে রাজা বুদ্ধিমান হওয়া দরকার, একই সঙ্গে তার যারা পরামর্শদাতা, তার যারা মন্ত্রণাদাতা, তাদেরও কিন্তু বুদ্ধিমান হওয়া দরকার। কতটা বুদ্ধিমান হওয়া দরকার? রাজা যদি কোনো সিদ্ধান্ত ভুল নেন, তাদেরকে সেই সিদ্ধান্তটা যে ভুল সেটা বলতে হবে। রাজার কতটা বুদ্ধিমান হওয়া দরকার, মেধাবী হওয়া উচিত, যে এদের প্রতি তার যেন কোনো কোপ নেমে না আসে, রোষানলে না পড়ে যে আমার বিরুদ্ধাচরণ করেছে, অর্থাৎ একে সরিয়ে দাও। সেটা করলে কিন্তু মেধা বা বুদ্ধির প্রকাশ হয় না। এইটা বলার ফলে ওই যে অমাত্যরা, মূলত রাক্ষস বলে একজন অমাত্য, মুদ্রা রাক্ষসে বলা আছে, তারা বলছে যে তার মানে তুমি বলতে চাইছো যে বিষ্ণুগুপ্ত, যে তার মানে আমাদের রাজা তিনি অনেক ভুল সিদ্ধান্ত নেন, এবং যদি সেটি কেউ সরাসরি বলে যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে তিনি তাদের প্রতি বিরূপ হন, রোষানলে হন, তিনি তার বুদ্ধি কম, তিনি তো এরকম করেছেন বলে তোমার ধারণা। ইনি বলেছেন, চাণক্য তখন বলেছেন যে আমি কোনো বিশেষ করে কোনো নির্দিষ্ট রাজার কথা বলছি না, আমি বলছি রাজা এরকম আদর্শবান হওয়া উচিত, তিনি যুদ্ধ জয় করবেন, একই সঙ্গে সন্ন্যাসীর মতো তিনি সম্পূর্ণ রকম নিরপেক্ষ থাকবেন এবং প্রজাবৎসল হবেন। এই কোনো কথাই কোনো আদর্শ রাজা, যে আজকাল মানে ভারতবর্ষের যা ইতিহাস, রাজাদের ভালো লাগে না। তো তারপরে তাকে অপমান করা হলো, যে অর্থাৎ তুমি নিজেকে রাজার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছো। ন্যাচারালি তিনি খুব স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত দুঃখিত হলেন, তার থেকে বেশি কুপিত হলেন এবং অনেক বেশি অপমানিত হলেন। তিনি বুঝলেন যে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই যে প্রতিযোগিতা, পণ্ডিতের সঙ্গে কথোপকথন, আলোচনা। সুতরাং চাণক্য চলে গেলেন। যাওয়ার সময় এই যে তার মধ্যে একটা প্রচণ্ড প্রতিশোধমূলক এক ধরনের মনোবৃত্তি জন্ম নিল। যেতে যেতেও তিনি ভেবেছিলেন সম্ভবত যে তোমার নাশ আমার হাতে, আমি এমন একটা কিছু করব যাতে করে তোমার এই অহং দম্ভকে সমাপ্ত করা যায়, এর অবসান করা যায়। সেই সময় চাণক্যর মনে পড়েছিল যে প্রায় 5 থেকে 6 বছর আগে কৌশী নদীর তীরে 4-5টা বালককে সে খেলতে দেখেছিল। চাণক্য খেলতে দেখেছিলেন, তাদের মধ্যে একজন রাজা সেজেছে এবং তার হাবভাব রাজার মতো, তার মনোবৃত্তি রাজার মতো, তার কথোপকথনের ভঙ্গি রাজার মতো। অর্থাৎ একজন রাজা সিংহাসনে বসলে যেভাবে নির্দেশ দেয়, যেভাবে বার্তা দেয়, এরা 4-5 জন বালক মিলে সেটা খেলাধুলা করছে। সেই ছেলেটি হচ্ছে মরিয়া যে সম্প্রদায়, অরণ্যচারী, এই মরিয়া সম্প্রদায় ময়ূরকে পালন করে, তাদের ময়ূরকেই দেবতা হিসেবে দেখে, ঈশ্বর রূপে বন্দনা করে, তাই জন্য মরিয়া। এই মরিয়া যে সম্প্রদায়, এই ছেলেটির নাম মরিয়া, তার মার নাম মুরা, সর্বার্থ সিদ্ধি হচ্ছে তার পিতার নাম। এই মরিয়ার কথা তার মনে পড়ল
যে একে আমার চাই, এই মুড়িয়া পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা। একটা কাউকে তো চাই বিষ্ণুগুপ্তর, হুম। যাকে সামনে রেখে তার নিজের যে প্রতিশোধ স্পৃহা এবং মগধে নন্দবংশের ধ্বংস করে আবার নতুন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন, সেটি তার কাছে বড় বাজি হিসেবে মাথার মধ্যে, তার মাথাতে স্ট্রাইক করেছিল যে আমি ওই ছেলেটিকে খুঁজব। সেই বালক তো এখন নিশ্চয়ই কিশোর হয়েছে। এই খোঁজার জন্য তিনি তখন ওই আদিবাসী সম্প্রদায়ের কাছে গিয়েছিলেন, উপজাতি সম্প্রদায়ের কাছে। সেখানে গিয়ে সেই সর্বার্থ সিদ্ধি যে পিতা, তাকে আলাদা করে ডেকে প্রায় অনেকক্ষণ কথা বলেছেন। বাইরে বাকিরা, তার মাও বুঝতে পারছে না, ছেলেটি তো বুঝতেই পারছে না কেন এই কথোপকথন। কিন্তু সর্বার্থ সিদ্ধি বেরিয়ে এসে সম্পূর্ণ চোখ মুখ একটু বসে গেছে, কি করবে বুঝতে পারছে না, কিংকর্তব্য বিমূঢ় যাকে বলে। কারণ বিষ্ণুগুপ্ত বলেছিলেন যে তোমার ছেলেটিকে আমার চাই, যখন প্রয়োজন হবে আমি বলবো, তুমি এখন থেকে প্রস্তুত হও মনে মনে। তবে এখানে শুধুমাত্র স্বীকার করার জন্য, এখানেই জন্ম এখানেই মৃত্যু, এই জন্য তার কিন্তু জন্ম হয়নি। এরবারে তাকে এই চিহ্নিত করে চাণক্য আবার তক্ষশিলায় ফিরে গেলেন, আবার তিনি পরে আসবেন, এই থেকে সূত্রপাত। তারপর তক্ষশিলা থেকে ফিরে আসলেন। তক্ষশিলা থেকে ফিরে আসলেন। কিন্তু আসার আগে তিনি কি কি করলেন বেসিক্যালি? এই যে তক্ষশিলায় তিনি সিলেক্ট করে গেলেন, তারপর তক্ষশিলায় তার মাথায় এই প্ল্যানটা শুরু হয়ে গিয়েছে, তখন শুরু হয়ে গেছে। তক্ষশিলায় তিনি যাওয়ার সময় তিনি ঠিক করলেন যে এই ছেলেটিকে তক্ষশিলা আমি বিশেষ প্রশিক্ষণ দেব। কিন্তু তক্ষশিলায় তো সাধারণত যেটা হয়, বিভিন্ন রাজাদের যে রাজকুমারদের আনা হয়, তাদের একটা পরিচয় থাকে। তো এই আদিবাসী সম্প্রদায়ের, উপজাতি সম্প্রদায়ের একটি ছেলেকে তাকে নিয়ে এসে আমি এখানে শিক্ষা দিচ্ছি এবং সর্ব অর্থে শিক্ষা দিতে হবে, সেটি তো তাদেরকে বোঝাতে হবে। যারা তক্ষশিলার পরিচালক গোষ্ঠী, তাদেরকে তিনি কিছু একটা বুঝিয়েছেন। সেটি তো যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এই যে সময়কালটা, এই সময়কালটাতে, অর্থাৎ আলেকজান্ডার, চন্দ্রগুপ্ত, এই চাণক্য, এই সময়কালটাতে তো কোনো একমাত্র মেগাস্থিনিসের ইন্ডিকা, এটা ছাড়া তো সমকালে কিছু লেখা হয়নি, রিটেন হিস্ট্রি নেই। প্লুটার্ক যেটা লিখেছেন আলেকজান্ডার সম্পর্কে, সেটা অনেক পরে, বহু বছর পরে, কয়েকশো বছর পরে প্রায়। কিন্তু আবার হেমচন্দ্র লিখিত পরিশিষ্ট পার্বণ বলে একটা জৈন গ্রন্থ আছে, সেখানেও এই পর্বটা কিছু কিছু আছে। জাস্টিনের গ্রন্থ আছে, কিন্তু জাস্টিন, প্লুতার্ক এরা সকলেই মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে সূত্র নিয়েছেন। আবার মেগাস্থিনিসের ইন্ডিকার একটা বৃহৎ অংশ হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় সেটুকুই হচ্ছে সূত্র। অর্থাৎ 323 খ্রিস্টপূর্ব সেই আলেকজান্ডারের মৃত্যু, 321-এ চন্দ্রগুপ্ত মৌর্যের এই নন্দবংশ ধ্বংস করে মগধ জয়, এই খান থেকে যে অংশটা, সেটা হচ্ছে মূলত মেগাস্থিনিসের সময়। তো আমরা অন্যদিকে সরে গেছি। চাণক্য এই পরিচালক বৃন্দকে মোটামুটি বুঝিয়ে তিনি ফিরে এলেন এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে প্রথমেই লক্ষ্য করার চেষ্টা করলেন যে মগধে কাদের রাজার বিরুদ্ধে কোনো না কোনোভাবে ক্ষোভ আছে। রাজকর্মচারী হতে পারে, প্রজাকুল হতে পারে, কৃষক হতে পারে, এদের কি কি ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এটি প্রথমে তিনি জানার চেষ্টা করলেন। তিনি যেহেতু 4-5 বছর 6 বছর ওখানে থেকেছেন, তিনি অনেকটাই জানেন। সে এদের মধ্যে তিনি চিহ্নিত করে রাখলেন কাকে আমার পরে কি কাজে লাগবে। এই চিহ্নিতকরণ হয়ে যাওয়ার পর তিনি নিজে কিছু করলেন না, তিনি 2জন অশ্বারোহী পাঠালেন। এই অশ্বারোহীদের বললেন যে তুমি এই জঙ্গল এবং এই অরণ্যে যাবে, যাওয়ার পর এই নামে একটি কিশোরকে পাবে, তার বাবা মাকে বলবে যে আপনাদের কাছে যে ব্রাহ্মণ এসেছিলেন তিনি যা বলেছিলেন তিনি আমাকে পাঠিয়েছেন। সেই অশ্বারোহী সেই মতো গেল এবং তাকে বলা হয়েছিল তুমি ওকে নিয়ে অশ্বে চেপে গণ্ডক নদীর তীরে আমার সঙ্গে মিলিত হবে। সেই গণ্ডক নদীর তীরে মুড়িয়াকে নিয়ে যাওয়া হলো। তারপর থেকে তার হাঁটা শুরু হলো চন্দ্রগুপ্তের সঙ্গে। অনেকটা যা পথ, কারণ মগধ থেকে তক্ষশিলা অনেকটা পথ। এই গোটা পথে তিনি একটা বিরাট অংশের শিক্ষা দিয়েছিলেন চন্দ্রগুপ্তকে এবং করিয়েছিলেন আজীবিকা সম্প্রদায়ের সঙ্গে। আজীবিকা সম্প্রদায় হচ্ছে মহাবীরের সময়, মহাবীরের যে শ্রমণরা ছিলেন, 6 জন শ্রমণ ওই মহাবীরের অংশ থেকে বেরিয়ে এসেছিলেন।
মাক্খাল গোশালা বলে একজন তিনি প্রধান, তিনি আজীবিকা সম্প্রদায়টা তৈরি করেন। তারা ছিল নিয়তিবাদী, অর্থাৎ সবই নিয়তিতে লেখা আছে, সবই নিয়তি তারা পরিচালিত। এই যে আজীবিকা, এরা একটি অন্যতম প্রধান একটা অস্ত্র হয়েছিল চাণক্য বা বিষ্ণুগুপ্তের কাছে। আচ্ছা, এরা জনপদ থেকে জনপদে ঘুরে বেড়ায়। একাধারে এরা শ্রমণ, এরা সন্ন্যাসী, কিন্তু এদের সঙ্গে তার নিজের এমন একটি বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয়েছিলেন আমাদের এই বিষ্ণুগুপ্ত, যে তারা বহু সময় চাণক্যর হয়ে গুপ্তচর বৃত্তিও করেছে। আচ্ছা, অর্থাৎ কোন জনপদে কি হচ্ছে, কোথায় কি কি ঘটেছে, এখানে ক্ষোভের সঞ্চার হলো, তারা এই খবরগুলো দিতেন। এভাবে নিজেকে প্রথমে তৈরি করে নিলেন। তারপরে তো চন্দ্রগুপ্তকে তক্ষশিলাতে 3 বছর 4 বছর 5 বছর ধরে নানা রকমের শিক্ষায় শিক্ষিত করা হলো। একটি গল্প এটাও শোনা যায়, এই শিক্ষাক্রম যখন চলছে সেই সময় নাকি চন্দ্রগুপ্ত তার এক কিশোর বন্ধুর সঙ্গে সিন্ধু নদীর তীরে একটি, তার যখন প্রশিক্ষণ চলছে, কর্মশালা চলছে, বিশেষত একটি তরবারি খেলা খেলতে গেছিল। সেই সময়টা সে দূর থেকে দেখতে পেয়েছিল যে একটা বিরাট রণতরী বাহিনী চলেছে নদীর থেকে, সেটি নাকি আলেকজান্ডারের। এবার এটা নিয়ে বিতর্ক আছে যে চন্দ্রগুপ্ত কখনো আলেকজান্ডারকে নিজের চোখে দেখেছে কিনা বা মিট করেছে কিনা, চাণক্যও করেছে কিনা, এটা নিয়ে বিতর্ক আছে। আবার কেউ কেউ বলে করেছে। এই একই কথা, সেটা হচ্ছে যে কোনো রিটেন হিস্ট্রি নেই সেই সময়টায়। আর মূলত বৌদ্ধ মহাভাষ্য গ্রন্থ, পরিশিষ্ট পার্বণ জৈন, আর হচ্ছে এই মেগাস্থেনিসের ইন্ডিকা, আর কিছু কিছু জাস্টিনের লেখা, কিছু কিছু প্লুতার্কের লেখা, এই তো হচ্ছে মূলত। আর নয়তো নন ফিকশন, আর ফিকশন হচ্ছে মুদ্রা রাক্ষস, এর বাইরে কিছু নেই। এখন প্রশ্ন হলো যে যখন সব দিক থেকে তৈরি হয়ে গেল যে এবারে কিছু করা যায়, কিন্তু সৈন্যবাহিনী কোথায়? একা চন্দ্রগুপ্তকে দিয়ে কিছু তো হবে না। তখনই শোনা যায়, যেটা শোনা যায় মানে তখনই যে একটি তত্ত্ব আছে বা থিওরি আছে, সেটা হচ্ছে সেই সময় চন্দ্রগুপ্ত এবং চাণক্যর মধ্যে হয় দুজন একসঙ্গে অথবা চাণক্য একসঙ্গে আলেকজান্ডারের বাহিনীতে গিয়ে তাদের মধ্যে থেকে বেশ কিছু মানে অংশের সঙ্গে যোগাযোগ করে, এবং তাদের বলা হয় যে মগধ যদি দখল করা যায় তাহলে তোমরা মগধ থেকে প্রচুর প্রচুর পরিমাণ ধনসম্পদ পাবে, কিন্তু রাজা হবে আমাদের পক্ষ থেকে একজন, অর্থাৎ চন্দ্রগুপ্তকে রাজা করা হবে, কিন্তু তোমরা দখল করতে পারবে না। এইটি আলেকজান্ডারের দলের সঙ্গে তার একটা চুক্তি হয়েছিল বলে শোনা যায়, বা বলে হয়তো লোককথা জনশ্রুতি এটা হয়েছে। সমস্যা হচ্ছে যে সময়টা যোগাযোগটা হলো ততদিনে আলেকজান্ডারের বাহিনী অনেক শ্রান্ত ক্লান্ত, তারা ফিরতে চাইছে, ফিরতে পারলে বাঁচে। ফলে আমরা সকলেই জানি যে আলেকজান্ডারের বাহিনী মগধের প্রান্তে এসে আর পূর্ব প্রান্তে যেতে চায়নি। হ্যাঁ, মানে তাদের কাছে বোধহয় এই ইনফরমেশনটাও ছিল যে মগধের সেনাবাহিনীও বিশাল এবং প্রচন্ড শক্তিশালী, মানে তারা চাইলেই যে মগধের সেনাবাহিনীকে হারিয়ে দিতে পারবে এমনটা নয়। 20,000 হস্তি বাহিনী, আর হস্তি বাহিনী কিন্তু প্রচন্ড সাংঘাতিক একটা বড় শক্তি, যেটা আলেকজান্ডার হেদিসপাস মানে আজকে ঝিলম, এই হেদিসপাস নদীর তীরে রাজা পুরুষ সঙ্গে যখন তার লড়াই হয়েছে, ওই হস্তির কি ক্ষমতা সেটা কিন্তু আলেকজান্ডার টের পেয়েছে। পরবর্তীকালে আলেকজান্ডার কিন্তু একটা বড় অংশের ভারতীয় হস্তিকে নিজের বাহিনীতে যুক্ত করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। এবং এই যে পরবর্তীকালে পারস্য বা সিরিয়া অর্থাৎ আজকের ইরান, এখানে পরবর্তীকালে কিন্তু হস্তি বাহিনীর একটা যে যুগ শুরু হয়, সেটি কিন্তু ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া, মানে ভারতের যুদ্ধ যে ওয়ার স্ট্র্যাটেজি থেকে নেওয়া স্ট্র্যাটেজি, যে রণকৌশল, যে যুদ্ধ কিভাবে হস্তি বাহিনী যুদ্ধ করতে পারে, এবং প্রধান যে সেনাপতি সেই যদি, এবং তার যারা সঙ্গী সাথী, হ্যাঁ, সেনা প্রধানদের তারা যদি সকলে হস্তিতে থাকে তাহলে কিন্তু অশ্বের থেকেও তারা মানে ঘোড়ার থেকেও তারা অনেক বেশি কার্যত হতে পারে হিংস্র এবং সুরক্ষিত এবং দ্রুতগামী। মানে দ্রুতগামী কথাটা শুনলে এরকম মনে হয়, কিন্তু হাতিও কিন্তু সাংঘাতিক দৌড়। হ্যাঁ, এই আমি নিজের চোখে দেখেছি দাদা, জঙ্গলে হাতি কি লেভেলে জোরে ছুটতে পারে ধারণার বাইরে। এইবার যখন ওরা মোটামুটি প্রিপেয়ার্ড হতে আরম্ভ করলো, মানে কিন্তু তার মানে গ্রিক বাহিনী বললো যে না, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে যাচ্ছি না, তখন ছোট ছোট রাজাদের কাছে গেল, এবং যাদের একটা বড় অংশ কিছুটা আলেকজান্ডারের মাধ্যমে বিজিত হয়েছে, কিন্তু
সরাসরি আলেকজান্ডার কোনো একজন প্রধান বা শাসককে রেখে যায়নি, তাদেরকে বিজিত করে রেখেছে, তাদেরই আবার বসিয়ে দিয়েছে। যেমন অম্ভি, তক্ষশিলার রাজা যেমন অম্ভি, আলেকজান্ডার কিন্তু একমাত্র অম্ভি যুদ্ধ করেনি, সে সরাসরি তাকে স্বাগত জানিয়ে আলেকজান্ডারকে একদম আত্মসমর্পণ লাল কার্পেট পেতে নিয়ে এসেছে, আত্মসমর্পণ। পুরু যেমন যুদ্ধ করেছে। হ্যাঁ, তো সেই রকম এই ছোট ছোট রাজ্যগুলির যাদের সঙ্গে কথা বলে একটা বিরাট বাহিনী করলেন, এবং আদিবাসী উপজাতি অর্থাৎ চন্দ্রগুপ্তর যে নিজস্ব, যেহেতু উনি নিজে চন্দ্রগুপ্ত যেহেতু আদিবাসীদের বা উপজাতিদের হ্যাঁ। থেকে এসেছিল। আচ্ছা, আবার পুরুর সঙ্গে চন্দ্রগুপ্তর কোনো সন্ধি হয়েছিল, মানে পুরু এবং চন্দ্রগুপ্ত? একটি গল্প শোনা যায় যে পুরুর সঙ্গে দেখা করতে চন্দ্রগুপ্ত গিয়েছিলেন, এবং তখন পুরুও খুব, যেহেতু তার রাজ্য নিয়ে নেওয়া হয়, যদিও পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন আলেকজান্ডার, বাট স্টিল তিনি সেই সময় একটা নির্জনে একটি জায়গায় থাকছিলেন, তার কারণ তার মনে হয়েছিল যে এক ধরনের থ্রেট পারসেপশন আছে আমার, হ্যাঁ। তো সেই কারণে পুরু একটু নির্জনে ছিলেন, তার সঙ্গে আলেকজান্ডার দেখা করতে গিয়ে চন্দ্রগুপ্ত দেখা করতে গিয়ে তিনি তার কাছ থেকে জেনে এসেছিলেন যে আপনি যেভাবে যুদ্ধ করেছেন আলেকজান্ডারের সঙ্গে, আমি চাই আপনার যদি সেনাবাহিনীর কিয়দংশ আমাকে দেন, এবং একই সঙ্গে আপনি যদি রণকৌশল কিছু আমাকে বলে দেন যে কিভাবে সম্ভব, আপনি নিজে যদি আমার সঙ্গে আসেন তাহলে তার থেকে ভালো কিছু হয় না, আপনি হবেন সেনাপতি। সেটি পুরু করেছে কিনা সেটা কিন্তু জানা যায় না, কিন্তু আলেকজান্ডারের বাহিনীর যারা ভারতীয় অংশ, আলেকজান্ডার গ্রিস থেকে এসছেন পারস্য থেকে মিশর থেকে উত্তর পশ্চিম ভারত, মানে আমাদের আফগানিস্তান, তক্ষশিলা, এগুলো ক্রস করতে করতে এসছেন, তারপরে কাশ্মীরে হিদিসপাস, এটা হয়েছে। তো সেখানে যেখানে যে কোনো বাহিনীর নিয়ম আগে ছিল, সেটা যে রাজা বিজিত হচ্ছে অর্থাৎ পরাজিত হচ্ছে, তার সেনাবাহিনী ওই বিজয়ী দলের বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যায়, একটা অংশকে যুক্ত করে নেওয়া হয়। তাহলে কি হলো, গ্রিস থেকে তিনি যখন বিভিন্ন রাষ্ট্র, রাজ্য, জনপদ দখল করতে করতে আসছেন, তার তো আড়ে বহরে বেড়ে চলেছে সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গাতে একজন করে বাড়ছে। এই বাড়তে 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 ভারতীয় যে অংশটা তাদের নাকি চন্দ্রগুপ্ত এবং চাণক্য দুজনেই তাদের প্রভাবিত করতে পেরেছিল, তোমরা আমার সঙ্গে থাকো, যেহেতু তোমরা ভারতীয়, তোমরা আলেকজান্ডার বাহিনী এই মুহূর্তে তক্ষশিলা কিংবা এই গান্ধার এই জায়গাতে আছো, ঠিক আছে, কিন্তু তোমরা আমার সঙ্গে থাকলে মগধ জয় করতে পারবো। মগধ জয় করা মানে কিন্তু প্রায় অর্ধেক ভারতবর্ষ জয় করা, কারণ মগধের পাটলিপুত্র এটা একটা বিরাট মাপের রাজ্য, জনপদ এবং সাম্রাজ্য। আজ তখন থেকে তো নয়, এটা তো অনেক পরের ঘটনা, কিন্তু বিম্বিসারের ঘটনা তো তার অনেক আগে, মগধ তো তার। ফলে সব মিলিয়ে একটা সেনাবাহিনী তৈরি হওয়ার পরে এরা যেটা করলো যে নদী পেরিয়ে আগে জঙ্গলে ঢুকে গেল চন্দ্রগুপ্ত। জঙ্গলে ঢুকে গিয়ে, যেহেতু পাটলিপুত্রের কাছে অরণ্যটা, তো এদের যে স্ট্র্যাটেজিটা হলো সেটা হচ্ছে যে আমরা প্রথমেই রাজপ্রাসাদ আক্রমণ করে নেব। রাজপ্রাসাদ আক্রমণ করে নিলে কি হয়, যদি দেখা যায় যে রাজপ্রাসাদ অরক্ষিত এবং তুলনামূলকভাবে একটু তারা অপ্রস্তুত, তাহলে সেই সময় রাজপ্রাসাদে থাকা যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান তারা আমাদের সঙ্গে যোগ দেবে। একই সঙ্গে তার আগেই তো চাণক্য বা বিষ্ণুগুপ্ত, তার আগেই তো রাজপ্রাসাদের অনেক সেনাপ্রধানকে উৎকোচ দিয়ে তিনি দলে নিয়ে এসেছেন। হ্যাঁ, এইখানে আমার দুটো বিষয় জানার আছে। এক নম্বর হচ্ছে, একটা তো তুমি বলেই দিলে যে চাণক্য উৎকোচ ব্যবহার করে করে কিছু লোকজনকে বশ করেছিলেন। এই সময় বোধহয় আরেকটা জিনিস ব্যবহার করা, আরেকটা পদ্ধতি ব্যবহার করা, বিষকন্যা। এই বিষকন্যা ব্যাপারটা কি ছিল? বিষকন্যা ব্যাপারটা হচ্ছে যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এখন যে আমরা যেটাকে বলি আফগানিস্তানের ওই অংশগুলো, এখান থেকে একটা বিশেষ ধরনের নারী বাহিনীকে বিষ্ণুগুপ্ত নিয়ে এসেছিলেন। এসে প্রথমত সেনাবাহিনী, সেনাপ্রধান এদেরকে বশ করে, এবং রাজ পরিবারের যারা রাজ জ্যোতিষী বা রাজ কর্মচারী, যারা পরিচারক যারা আছে, তাদের তো একটা পরীক্ষা হবে। হঠাৎ করে কাউকে তো নিয়োগ করা যায় না বা রিক্রুট করা যায় না, যে এলো তাকেই ঢুকিয়ে দিলাম রাজপ্রাসাদে, এটা হতে পারে না। সুতরাং এই যে রাজপ্রাসাদ হোক বা সেনা আবাস হোক, এই জায়গাগুলোতে
যারা রিক্রুট করে তাদেরকে একটা বিপুল পরিমাণের অর্থ সরাসরি স্মরণ দিয়ে তিনি আগে উৎকোচ দিলেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে রাখলেন। তাদের মাধ্যমে তাদের বললে তোমাদের কিচ্ছু করতে হবে না, এখানে কোনো মারামারি কাটাকাটি কিছু হবে না, তোমরা শুধু এদের রাজার রাজপ্রাসাদ নন্দের ওখানে এবং সেনাপতি যারা আছে তাদের প্রাসাদে, তাদের যে মহল আছে সেই মহলে তুমি এদেরকে পরিচারিকা হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দাও। সেটা অ্যাপয়েন্টটা করিয়ে দিল, নিয়োগ হয়ে গেছে। আর এরা কি করে, মানে তখনও ঘুষ দিয়ে সরকারি চাকরি হতো? হ্যাঁ হ্যাঁ, চাণক্য তো বিষ্ণুগুপ্ত তো এই ব্যাপারে প্রথম হচ্ছে চর বৃত্তি, দ্বিতীয় হচ্ছে উৎকোচ, তারপরে তো বিষ প্রয়োগ আসবে। হ্যাঁ, তো উৎকোচের মাধ্যমে এই যে নিয়োগ হলো, আর এরা তো মোহিনী মায়া, শরীরী বিভঙ্গ, এই সব কিছুর একটা সংমিশ্রণে এরা একে একে বিভিন্ন সেনাপ্রধান মারা যাচ্ছে, সেনাবাহিনী মারা যাচ্ছে। কারণ এরা দেখছে কেউ মহাপদ্ম নন্দ বুঝতে পারছেন না, মূল সেনাবাহিনীর প্রধান সে বুঝতে পারছে না, কিন্তু বাছাই করা, অর্থাৎ যদি দেখা যায় হস্তি বাহিনীর প্রধান, এই হস্তি বাহিনীর প্রধানের অধীনে 4 জন আছে, 4 জন মরে গেছে, এই 4 জন মারা গিয়েছে। কারুর হয়তো দেখা গেছে যে কবজির এখানে শিরা কাটা, কারুর হয়তো দেখা দিয়েছে এইখানে কিছু একটা কাটা, রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণ, এই নানাবিধ কারণে এবং শরবতের সঙ্গে বিষ, পানীয়ের সঙ্গে বিষ, এটি এই পরিচারিকারা করেছে। আচ্ছা, ফলে এরা হচ্ছে শরীর দিয়ে, এরা হচ্ছে খাদ্যে বিষ প্রক্রিয়ায়, এবং এরা বিভিন্ন রকমের অস্ত্র এমনভাবে ব্যবহার করতে পারত যেটা সচরাচর, অর্থাৎ ধরা যাক যে চুলের কাঁটা, সেই কাঁটাটি কোন মোক্ষম মুহূর্তে কাকে কিভাবে বিধাতে হবে এইটা তারা অনেক আগে থেকে প্রশিক্ষণ নিয়েছিল নিশ্চয়ই, এবং সেটিই হয়েছে। এটি তো গেলে একে একে হত্যা করা হচ্ছে সেনাপ্রধান এবং সেনাপ্রধানের যারা অধীনে আছে তারা। তারপরে কি হলো, তারপরে সেনাপতিদের দল এবং রাজ কর্মচারীদের দল, মূলত মন্ত্রণাদাতা, এদের বিভিন্ন সময় তারা মৃগয়ায় যেত। এই মৃগয়ায় যখন যাচ্ছে তখন একটা অংশকে দেখা গেল যে এই মরিয়া সম্প্রদায়ের আদিবাসী উপজাতি যারা, তারা এদের জঙ্গলের বিভিন্ন অংশে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদেরকে দেখায় যে এখানে এই পশু পাওয়া যাবে, ওখানে ওই প্রাণী পাওয়া যাবে। এটা তো হয়তো স্বাভাবিক। তারা বেছে বেছে এমন জায়গায় নিয়ে যেত যেখানে ভয়ঙ্কর সাপদ সংকুল জায়গা, মৃগয়া তো দূরের কথা, যদি একবার ওই জায়গায় যাওয়া যায়, 4 দিক থেকে 2-3টে হিংস্র পশু তারা তাকে মানে শেষ করে দেবে 3-4 জন। এবার এদের বিশ্বাস করে তাই হয়েছে, এরা মারা যাচ্ছে ওখানে। আর যারা রাজকর্মচারীরা ওখানে নৃত্য গীত সহযোগে, বাদ্য সহযোগে, মৃগয়াতে একটা অংশ তো ওই কারণে যায় বিনোদনের জন্য, এই বিনোদনের যারা গিয়েছে তাদেরকে দেওয়া হয়েছে বিষ। এটি হচ্ছে মৃগয়ায় গিয়ে বিষ প্রদান। একে একে মারা যাচ্ছে রাজকর্মচারী, মন্ত্রণাদাতা, পরামর্শদাতা, দিশাহারা মহারাজ নন্দ কিছুই তো বুঝতে পারছে না কি করে হচ্ছে। হোম হলো, ব্রাহ্মণদের গণবিবাহ, ব্রাহ্মণরা আয়োজন করছেন গণবিবাহ। এই গণবিবাহে হোমাগ্নি, সেই হোমাগ্নির মধ্যে গঙ্গা জল, দুধ, ঘি এই সংমিশ্রণে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং এইটা দিয়ে মধ্যমা, এই দিয়ে এরকম করে হোমাগ্নিতে ফেলা হবে, আর ওটকে নিয়ে একটু করে জিভে ঢালা হবে। ওর মধ্যেই তো বিষ মিশিয়ে রেখেছে যে গঙ্গা। সেটা আজকের দিনেও তো এরকম পুজো আমরা দেখতে পাই, যে কোনো একটা পুজো করে পুরোহিত করে এবং এরকম করে একটু এরকম করে, তো এই জিভে ঠেকাতে হয়। যতবার জিভে ঠেকাচ্ছে ততবার গঙ্গোদক কিংবা দুধ মিশ্রিত গঙ্গার জল তা তো আর ঠেকাচ্ছে না, ঠেকাচ্ছে একটু একটু করে বিষ। তো এভাবে ধীরে ধীরে যেটা হলো, একটা আতঙ্ক তৈরি হলো, অভিশাপগ্রস্ত মগধ, এই বার্তা প্রমাণিত হচ্ছে। কারণ সেই বিষ, কোন বিষ মিশিয়েছে ফসলে আমরা তো এখন জানতে পারবো না, কিন্তু একরের পর একর ফসল নষ্ট হয়ে যাচ্ছে মগধে। সেই ফসল নষ্ট হওয়ার পর কৃষকদের কিছু করার থাকছে না, তারা বুঝতেও পারছে না, কোনোদিন এরকম হয়নি। কারণ এমন কোনো মানে পোকামাকড় কীটপতঙ্গ নেই যারা এই ফসল নষ্ট করছে। কোনো এক অজ্ঞাত কারণে কিছু একটা মানে তরলের মাধ্যমে হচ্ছে, সেই তরল কে দিচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। এই সামগ্রিকভাবে যেটা হচ্ছে যে সমগ্র ক্ষোভ, বিক্ষোভ, এটা তো
রাগ, ক্রোধ সবটাই তো রাজার প্রতি যাবে, খুব স্বাভাবিক। আধুনিক কালেও তাই, প্রাচীন কালেও তাই, রাজার প্রতি যাবে। ফলে ভেতরে ভেতরে একটা বিস্ফোরণের মতো রাগ ফুটে উঠছে। সমস্যাটা হচ্ছে এটা হয়ে রয়েছে, কিন্তু স্ট্র্যাটেজিতে, কৌশলে একটা গোলমাল হয়ে গেল যে ওই পাটলিপুত্রর রাজপ্রাসাদটা প্রথমে আক্রমণ করা। তার কারণটা হচ্ছে যে ওই আক্রমণ করে দেখা গেল যে পেছন থেকে তারা তো এগিয়ে চলেছে, চন্দ্রগুপ্ত তার বাহিনী নিয়ে এগিয়ে চলেছে, একটা বাহিনী এগিয়ে চলেছে, 4টে বাহিনী ভাগ করা হয়েছিল, একটি বাহিনী নিয়ে এগিয়ে চলেছে, কিন্তু পেছন থেকে যে আক্রমণ হতে পারে সেটি চন্দ্রগুপ্ত কেন ভাবেনি, এটা একটা রহস্যও বটে, কারণ এটা একটা খুব সাধারণ রণকৌশল, সেটি ভাবেনি। তার ফলে পেছনের আসা যারা, তারা কিন্তু মানে প্রায় চন্দ্রগুপ্তের দলের একটা বড় অংশকে নিশ্চিহ্ন করে দিতে সমর্থ হয়েছিল। অর্থাৎ প্রথম আক্রমণ চন্দ্রগুপ্ত ব্যর্থ, এবং সেটি বিষ্ণুগুপ্তকেও খুব হন্ট করলো। বিষ্ণুগুপ্তও খুব হতাশ হলেন যে কেন এটা হলো। তিনি পাটলিপুত্র থেকে অনেক দূরের একটি গ্রাম্য জনপদ, সেখানে গেলেন। তিনি ভাবছেন কি কৌশলে আমার ভুল হলো, আমার কি করলে ঠিক হতো, এটা ভাবছেন। সেই সময় তিনি ওই এক মহিলা, এক নারী আর তার শিশু সন্তান, তারা রাস্তার পাশেই কুটির বেঁধে থাকে, মা আর ছেলে। তো মা কিছু কাজ করছে, ছেলেকে বসিয়ে রেখেছে রুটি দিয়ে, 2টো রুটি দিয়ে, আর পায়চারি করছে চন্দ্রগুপ্ত, চাণক্য, বিষ্ণুগুপ্ত পায়চারি করছেন। তো তার কানে আসছে ছেলেটি মাঝে মধ্যেই বলছে যে খাবো, খিদে পেয়েছে, রুটি দিয়েছে 2টো 3টে, তাও বলছে খাবো, খিদে পেয়েছে। এটা তো হয় না, যখন আমি খাওয়াই তখন তো 2টো রুটিতেই খিদে মিটে যায়। চাণক্য শুনতে পাচ্ছেন যে নারীটি হেসে ফেলেছে ওই ওর হাতের রুটি দেখে, কারণ সন্তান, শিশু সন্তান, সে কি করেছে, রুটির মাঝখান থেকে খাচ্ছে, মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এদিকের গুলো খাচ্ছে না। তার ফলে পুরোটা খাচ্ছে না বলে খিদে মিটছে না, আর যেই মাঝখানটা ফুটো হয়ে গেছে সে ওটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর একটা রুটি খাচ্ছে, আবার মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মা যখন খাওয়াতো সেই খাওয়ার পদ্ধতিটা সে অতটা দেখেনি, সে খেলতে খেলতে খেয়েছে, খিদে মিটে গেছে। এই দৃশ্যটা দেখে সেই নারী তার সন্তানকে হাসতে হাসতে বলছে, আরে তুই তো চাণক্যর মতো করলি, তুই তো মহামতি বিষ্ণুগুপ্তের মতো ভুল করলি, বাইরের থেকে খেতে হয়। উনিও তো বাইরের থেকে আক্রমণ না করে ভেতর থেকে গিয়ে আক্রমণ করেছেন, তাই জন্য তো আক্রমণ ব্যর্থ হলো। এবারে প্রশ্ন হচ্ছে, এগুলো কি জনশ্রুতি, এগুলো কি লোককথা, সেটা তো আমরা জানতে পারবো না। তার কারণটা হচ্ছে এরকম একটা রমণী যিনি পথপার্শ্বস্থ কুটিরে থাকে, তার কাছে এই রণকৌশল সংক্রান্ত মেধা বা মনন এলো কি করে, এবং এই সংবাদটাই বা এলো কি করে যে এইভাবে আক্রমণ করেছে, তাই জন্য চন্দ্রগুপ্ত ব্যর্থ হয়েছে। আমরা ওর মধ্যে ঢুকছি না, কিন্তু এটা শুনতে ভালো গল্প। হ্যাঁ, যেটুকু এই লোককথা, জনশ্রুতি এবং বিভিন্ন গ্রন্থে রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে বলছি। চাণক্য এই দর্শনটা শুনে, অর্থাৎ এই রণকৌশলটা ওই রাস্তা পার্শ্বস্থ নারীর কাছ থেকে শুনে তিনি চমৎকৃত হলেন যে আমার মাথায় এটা আসেনি। তিনি ওই রমণীকে প্রণাম করলেন যে আমি চাণক্য, আমি ভুল করেছি, আমি তোমার কাছ থেকে এই শিক্ষা নিলাম, আমি আশা করি আর এই ভুল হবে না। তো তারপর তৎপরবর্তীকালে সীমান্ত প্রদেশে, পাটলিপুত্রকে ঘিরে যে সীমান্ত অঞ্চল, সেখানে একের পর আক্রমণ করে আগে চন্দ্রগুপ্ত তাদের নিঃশেষ করলেন, অথবা কেউ পালিয়ে গেল, কিন্তু যুদ্ধে পরাজিত করলেন। তারপরে ভেতরে এলেন, ভেতরে এসে নন্দকে যুদ্ধ হলো। একটি ভার্সান হচ্ছে পালিয়ে গেছে নন্দ, একটি ভার্সান হচ্ছে ওখানেই, অর্থাৎ প্রাসাদের মধ্যেই চন্দ্রগুপ্ত তাকে হত্যা করেছে। 2টো ভার্সানই আছে। তো এভাবে চন্দ্রগুপ্ত 321 খ্রিস্টপূর্ব 321 মগধের রাজা হয়ে গেল চন্দ্রগুপ্ত বিষ্ণুগুপ্তের সাহায্যে। এবার চন্দ্রগুপ্তের বৈবাহিক সম্পর্কগুলো কিভাবে স্থাপিত হল? চন্দ্রগুপ্তের বলা হয় নাকি একটি গ্রিক কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল, সেটা কি ব্যাপার? একটি, এই যে বলা হচ্ছে নন্দ পালিয়ে গিয়েছিলেন, যে অংশটা, যে থিওরিটা দেয়, সেই থিওরির আরেকটি একটু বলা যেতে পারে উপকাহিনী। এই উপকাহিনী হচ্ছে যে চন্দ্রগুপ্তকে চাণক্য বলেছে যে তুমি শত্রু শেষ রাখতে নেই, তা এই পালিয়ে গেল আর তুমি এখানে এসে বসে গেলে, তাকে শেষ করতে হবে। তার কারণ তিনি আবার শক্তি সঞ্চয় করে ফিরে আসবে, শত্রুর কখনো শেষ রাখতে নেই।
চন্দ্রগুপ্ত ঘোড়া নিয়ে বাহিনী নিয়ে চলে গেল, পেছন পেছন কোথায় গেছে। এই যে গেল, সেখানে গিয়ে সে চন্দ্রগুপ্ত দেখছেন যে অনেক দূরে কিছু বাহিনীর একটা অংশ আছে, তারা চন্দ্রগুপ্তকে লক্ষ্য করে এগিয়ে আসছে। কিন্তু যখন চন্দ্রগুপ্ত বলল যে তোমাদের রাজা কিন্তু পলাতক, আমিই রাজা, এখনই আত্মসমর্পণ করো, তারা দ্বিরুক্তি না করে আত্মসমর্পণ করেছে। এবং একটি গুহার মধ্যে কিছু ঘোড়াকে দেখে চন্দ্রগুপ্ত নাকি বুঝতে পেরেছিলেন যে এর ভেতরে কেউ আছে। তিনি গিয়ে দেখেছেন সেখানে 3 জন নারী আছে। এই 3 জন নারীর মধ্যে এক কিশোরী, সে বেরিয়ে এসে হাতে প্রদীপ নিয়ে চন্দ্রগুপ্তকে প্রায় দৃষ্টিপাতে ভস্ম করে দিয়ে বলেছে, তুমি আমার বাবার হত্যাকারী, বাবাকে ধ্বংস করার জন্য এসেছো। বাবাকে যদিও তখনও পর্যন্ত ধ্বংস করেনি, তুমি আমাদের সর্বনাশের প্রধান কারণ, তোমাকে আমি ক্ষমা করব না। তখন চন্দ্রগুপ্ত কিন্তু এটা শুনেও এই 3 নারীকে প্রাসাদে নিয়ে এসেছে। এই 3 নারীর মধ্যে ওই কিশোরী নন্দবংশের সন্তান কিশোরী, সে হচ্ছে মেয়ে, কন্যা। এটা বলা হচ্ছে একটি তত্ত্ব অনুযায়ী। তার নাম দুর্ধারা। যদি দুর্ধারা নামে কোনো আদৌ কোনো চরিত্র থাকে তাহলে এই হচ্ছে দুর্ধারা। তাকে চন্দ্রগুপ্ত বিবাহ করলো, বিবাহ করেছে। এবং চন্দ্রগুপ্ত বিবাহ করার পরেও, অর্থাৎ রাজপ্রাসাদে আসার পরেও, যখন তার ক্ষতে নানা রকমের প্রলেপ দেওয়া হচ্ছে, নানা রকমের চিকিৎসা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সে যুদ্ধ করেছে, সেই সময় রাজ যে বৈদ্য, সে একটা পাত্রে করে তরল নিয়ে এসে বলেছে যে এইটি সকাল দুপুর সন্ধে বারবার করে খেলে আপনার যে ক্ষত সেটি অনেকটাই প্রশমিত হবে এবং ধীরে ধীরে সেটি আপনি অনেক উপশম বোধ করবেন। হঠাৎ চাণক্য ঢুকে বলছেন যে রাজবৈদ্য, আপনি এটা নিজে একবার খান না। রাজবৈদ্য খাবে না। আমি তো মহারাজ চন্দ্রগুপ্তের জন্য আমি তো করেছি, আমি কী করে খাবো, আমি খেতে পারি না। বলছি না, খান না, আপনি আমাদের সবার সামনে খান, আপনি তো আবার তৈরি করে দিতে পারবেন, এটা আপনি খেলে আমরা বুঝতে পারবো। রাজবৈদ্যর হাত থেকে ওই বাটি পড়ে গেছে, ওই পাত্র, কারণ ওর মধ্যে বিষ মেশানো ছিল। এই কথাটা বলার কারণ হচ্ছে যে অর্থাৎ যে লোককাহিনী, লোকশ্রুতি এবং বিভিন্ন গ্রন্থের মধ্যে যেগুলো বলা হয়, এখানে একটি সন্দেহের উৎপত্তি হয়েছে যে এই রাজবৈদ্য, যেখানে রাজা এখানে নেই, পলাতক অথবা মৃত, তাহলে এই রাজবৈদ্য হঠাৎ করে নতুন রাজার কাছে আত্মসমর্পণ করে সে তো সম্পূর্ণ নিয়োজিত হবে, তিনি তাহলে নতুন রাজাকে কেন বিষ দিতে যাবেন? তাহলে কি পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দুর্ধারাই এর পিছনে ছিল? কারণ রাজবৈদ্য তার পরিচিত, বহু পুরনো দিনের রাজবৈদ্য। এই সংশয় এবং এই সন্দেহেরও কোনো নিরসন কিন্তু হয়নি। কিন্তু দুর্ধারার সঙ্গে বিষ যেন একদম ওতপ্রোতভাবে জড়িত। চন্দ্রগুপ্তকে চাণক্য কেন বিষ দিতেন? এরপরে এই ঘটনাটি যদি সত্যি হয়, তার সঙ্গে সঙ্গতি বা সামঞ্জস্য বজায় রেখে যেটা বলা হতো যে চন্দ্রগুপ্তকে যাতে কোনো রকমভাবে বিষপ্রয়োগে হত্যা করা না যায়, তাই তাকে প্রতিদিন খাবার এবং পানীয়ের সঙ্গে একটু একটু করে বিষ দেওয়া শুরু করলেন চাণক্য। একটু একটু করে, যেমন আমরা প্রতিষেধক নিই, ভ্যাকসিনেশনের মতো। অর্থাৎ তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্ম দিয়ে গেছেন। আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, আগে থেকে অ্যান্টিডোট রেডি, শরীরেই রয়েছে, কত বিষ দেবে আগে থেকে তৈরি করে দিচ্ছেন। তো সেই জন্য উনি বিষ দিতেন বলে প্রচলিত ধারণা, যে এই কারণে উনি চন্দ্রগুপ্ত সেটা জানেন না, চন্দ্রগুপ্ত সেটা না, যে খাবার খেতেন, পানীয় খেতেন, এগুলো খেতেন। সমস্যা হলো যেটা, যে দুর্ধারা যখন সন্তানবতী হলেন, গর্ভবতী হলেন, সেই সময় তার স্বামীর পাশে বসে খাচ্ছেন। তার হঠাৎ মনে হলো যে স্বামীর পাশে বসে সন্তানবতী অবস্থায় স্বামীর খাবারই খাবেন। এবারে স্বামীর খাবার খাবেন, চন্দ্রগুপ্তর তো আর আপত্তি করার কিছু নেই, তিনি তো আর জানেন না। তিনি ভাবছেন যে স্ত্রী স্বামীর খাবার খাবে, খেতে ইচ্ছে করছে, কেন তুমি খাওনি, এই ধরনের খুনসুটি হতেও পারে হয়তোবা। কিন্তু যেটা হলো যে সেটা হচ্ছে যে এই খাবারটা খেয়ে এবং পানীয় জলের কিছু অংশ নিজে খেয়ে তিনি ছটফট করছেন, কারণ ওর মধ্যে বিষ মেশানো আছে, তার তো আর কোনো অ্যান্টিবডি নেই। এর ফলে যেটা, চাণক্য ছুটে এসছেন চন্দ্রগুপ্তের চিৎকারে, পরিচারিকাও চিৎকার করেছে, ধাত্রী যারা আছে তাদেরকেও ডাকা হয়েছে, চন্দ্রগুপ্তকে ওই ঘর থেকে বের করে দেওয়া হয়েছে
শোনা যায় মানে লিখিত আছে বেশ কিছু গ্রন্থের মধ্যে, যেটা মেবি নন ভেরিফাইড, সেটি হলো যে দুর্ধারার যে উদর, সেই উদর চাণক্যর নির্দেশে ধাত্রীরা চিরে ফেলে সন্তানকে বের করে নেয়। কারণ যদি মা মারা যায় তাহলে সন্তানও মরে যাবে। কিন্তু চন্দ্রগুপ্তের বংশ রক্ষার জন্য তার যে সন্তান, তাকে মরতে দেওয়া যাবে না। সুতরাং দুর্ধারাকে ওই অবস্থায় কোনো রকমের ঝুঁকি নিলেন না চিকিৎসার, তার আগে সন্তানকে বের করে নাও। ফলে তার উদর চিরে সেই সন্তানকে বের করে নেওয়ার নির্দেশ দেন চাণক্য। ধাত্রীরা সেই নির্দেশ পালন করতে বাধ্য হন এবং সেই সন্তানই হচ্ছেন বিন্দুসার, চাণক্যের চন্দ্রগুপ্তের পুত্র। এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই বিন্দুসারের কানে পরবর্তীকালে পৌঁছেছিল। তিনি মনে প্রাণে কোনোদিন তার মাতৃহত্যাকারী চাণক্যকে ক্ষমা করেননি। বিন্দুসার 303 খ্রিস্টপূর্বাব্দে সেলুকসের হঠাৎ কি মনে হলো যে আলেকজান্ডার যদি মগধ দখল করতে না পারে, আমি করব, গ্রিসের একটা বিরাট বড় কৃতিত্ব হবে। তো তিনি ওই এসব ভেবে টেবে তিনি মেগাস্থেনিসকে পাঠালেন দূত হিসেবে। মেগাস্থেনিস এসে বললেন, দেখুন আমি জানি মগধের যা ক্ষমতা তাতে করে সেলুকস পারবে না, চন্দ্রগুপ্তকে বলছেন, কিন্তু আমি তো দূত আর আমি তো অবদ্ধ, আপনি একবার এ ব্যাপারের জন্য প্রস্তুত থাকুন যে আপনি মগধে সেলুকসের সঙ্গে যুদ্ধ করবেন, নাকি মগধের অনেকটা অংশ ওনাকে আপনি দেবেন, অর্থাৎ দান করে দেবেন এবং আপনি বর্ষতা স্বীকার করবেন। উনি এটাই চান। চন্দ্রগুপ্ত তো হাসছেন, যেটা কি এর কোনো অর্থই হয় না। সেক্ষেত্রে চন্দ্রগুপ্তকে চাণক্য বললেন, তুমি এই কথাটা শুনে বসে আছো কেন, তুমি আগে আক্রমণ করো। মেগাস্থেনিস যাবে, খবর দেবে, তার আগে আক্রমণ করে দাও। তার যে অংশটা আছে, একটা বড় অংশকে আগে রেখে দিয়েছিল, মানে সেলুকস তার একটা বাহিনীকে আগেই রেখে দিয়েছিল কিছুটা এগিয়ে, যাতে এরা যাবে। তো সেই যে বাহিনীটা সেলুকসের এই মগধ থেকে একটু কাছে অবস্থান করছিল দূরত্বে, তাদেরকে অকস্মাৎ আক্রমণ করে চন্দ্রগুপ্ত খতম করে দিয়েছে, অর্থাৎ তাদেরকে পরাজিত করেছে, বেশিরভাগই মানে কার্যত মৃত। সে খবর সেলুকসের কাছে গেছে। সেলুকস কিছুটা কিংকর্তব্যে তখন বুঝতে পেরেছে যে মেগাস্থেনিসও ততদিনে এসে বলেছে যে আমার মনে হয় যে মগধের যা ক্ষমতা, মগধের যা, এছাড়াও কাশী, কৌশল, গয়া এর প্রত্যেকেই হচ্ছে মগধের সঙ্গে আছে, তাহলে আপনি কেন এই জেদটা করছেন? তো এই যে প্রাথমিক যুদ্ধে চন্দ্রগুপ্ত জিতে গেল, সেলুকস তারপর চন্দ্রগুপ্তর সঙ্গে একটা সন্ধি করেন। সেই সন্ধির অন্যতম প্রস্তাব হিসেবে সেলুকস বলেছিল, আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হোক, আমার কন্যাকে আপনি গ্রহণ করুন। সেই কথোপকথনের সময় সেলুকসের পাশে নাকি তার কন্যা হেলেনা ছিলেন। আচ্ছা। এবং দুজনের মধ্যে চক্ষু বিনিময় হয়েছিল চন্দ্রগুপ্তের সঙ্গে হেলেনা। সেই হেলেনাই হচ্ছে গ্রিক রমণী, যা চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্ত্রী বলে বলা হয়। এখন দুর্ধারা এবং হেলেনা দুজনের নাম পাওয়া যায়, কিন্তু একটা রাজা মহারাজা তাদের হয়তো আরো অনেক পত্নী উপপত্নী আছে, কিন্তু ইতিহাসে লিখিতভাবে এদের দুজনের কথা লেখা আছে। কিছু কিছু তত্ত্বে বলা হয়েছে নেই, কিছু কিছু তত্ত্বে বলা যে হ্যাঁ আছে, অর্থাৎ দুর্ধারাও ছিলেন, হেলেনাও ছিলেন। মানে গ্রিক পত্নী ছিল, গ্রিক পত্নী ছিল। এইবার আমরা চলে আসি 297 বিফোর ক্রাইস্ট, 297 বিফোর ক্রাইস্টে সল্লেখনা প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া হয়। সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা খুব ইন্টারেস্টিং। তার কারণ এই পর্যন্ত আমরা কখনো দেখিনি আজীবিকা সম্প্রদায়ের একটা অনুগামী হতেই পারতেন, যেহেতু তার গুরু আজীবিকা সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু চন্দ্রগুপ্ত জৈন ধর্মের সঙ্গে সম্পৃক্ত আছেন এরকম বিশেষ কিছু তার রাজ পরিবারের মধ্যেও দেখা যায়নি। আর এছাড়া তার রাজ পরিবারের মধ্যে যে আরাধ্য দেবদেবী, তার মধ্যেও তার কোনো প্রকাশ ছিল না, অথবা কোনো আভাস পাওয়া যায়নি ইতিহাসের লেখাতে। কিন্তু এই যে 297 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত তিনি এই বিশেষ প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আসলে হচ্ছে জৈন প্রক্রিয়া, উপবাস করে মৃত্যু, অর্থাৎ আত্মহনন। কিন্তু আত্মহননটা হবে এক ধরনের সাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে। প্রথমে আমি খাদ্য বন্ধ করে দেব,
শুধুই জল নেব, তরল গ্রহণ করব, তারপরে আমি তরলও গ্রহণ করব না, একটা সময় আমি বায়ুও গ্রহণ করব না, শ্বাসও নেব না, এই করে করে একটা মানুষ একটা সময় পৃথিবী থেকে চলে যাবে, স্বাভাবিকভাবেই তার মৃত্যু হবে। এই মৃত্যুটাকে তারা মৃত্যু মনে করতো না। এই যে জৈন ধর্মাবলম্বীদের যে বিশেষ উপবাস প্রক্রিয়ার মাধ্যমে সাল্লা রাখা, এই চন্দ্রগুপ্ত 297 অব্দে মগধ থেকে দূরে গিয়ে এক অরণ্যে নাকি এইভাবে তার মৃত্যু হয়েছিল। কারণ অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছিল, স্বাভাবিক মৃত্যু অথবা যুদ্ধে মৃত্যু, তার কিন্তু কোনো উল্লেখ নেই। অর্থাৎ তিনি প্রশ্ন থেকে যায় যে এটি তিনি কেন করলেন। কিন্তু প্রশ্নটা শুধুমাত্র এখানে থেমে যায় না, কারণ এই একই পদ্ধতি অবলম্বন করেছিলেন চাণক্য, একই রকম তার অনেকটা পরে তিনি উপবাস চলে যান এবং এভাবেই তিনি সাধন ভজন করেন। এই সাধন ভজন মানে সাধনার মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে খাদ্য পানীয় এগুলো গ্রহণ না করে তিনি মৃত্যুর দিকে ধীরে 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 এগিয়ে যান। কিন্তু এখানেও কিন্তু যে আর একটা তত্ত্ব হলো, এই প্রক্রিয়াটা যখন তিনি করছেন সেই সময় তার কুটিরে ছিলেন অরণ্যে আগুন ধরে যায় এবং চাণক্য অগ্নিদগ্ধ হয়ে মারা যান। কে মারল? সেটা কি সুবন্ধু? বিন্দুসার যাকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন, চাণক্যকে সরাসরি না সরিয়ে কিন্তু একটা চাপ সৃষ্টি করে। সুবন্ধু, চাণক্যর সঙ্গে সুবন্ধুর এই ইগো ক্ল্যাশের কারণ কি ছিল? কারণ হচ্ছে যে চাণক্য এই যে বিন্দুসার যতই বলতেন, সুবন্ধুকে বিন্দুসার নিয়োগ করেছিলেন পরামর্শদাতা হিসেবে, কিন্তু সুবন্ধুর ধারণা ছিল আমি পরামর্শদাতা, তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের তো ক্ষমতা আমার থাকবে, একক সিদ্ধান্ত গ্রহণের। কিন্তু দেখা যাচ্ছে বিন্দুসার যেহেতু চন্দ্রগুপ্ত বলে গিয়েছিলেন যে দেখো যা কিছু বড় সিদ্ধান্ত, বৃহৎ সিদ্ধান্ত, পদক্ষেপ এবং রাজ্য শাসন প্রণালী, সেটিকে কিন্তু তুমি চাণক্যর সঙ্গে কথা বলে করবে, আচার্য যেটা বলবেন সেটাই কিন্তু গ্রহণ করবে। বিন্দুসার যতই তার মাতৃহত্যাকারী হিসেবে চাণক্যকে অপছন্দ করেন, কিন্তু তিনি তো এটা জানেন যে যে বাবার বা পিতার এবং মগধ সাম্রাজ্যের যে আজকের পরিস্থিতি, সেটা চাণক্যের যে ছাড়া হতো না, এবং পিতার কথা তিনি অমান্যও করতে পারছেন না। আবার তিনি এটাও জানেন যে এই যে একটা মসৃণভাবে চলছে, ক্রমাগত আমরা আমাদের আয়তন বাড়িয়ে চলেছি, এটার পিছনেও তার শক্তি এবং তার মেধা এবং তার বুদ্ধি। সুতরাং সুবন্ধুর এটা পছন্দ হলো না। সুবন্ধু ক্রমাগত বিন্দুসারকে বলতেন যে আপনি এটা করতে বলেছেন, চাণক্য আমাকে বারণ করেছে, আপনি এটা করতে বলেছেন, চাণক্য এটার বিরোধিতা করেছেন। এই যে ক্রমাগত বিরুদ্ধাচরণ করে চলেছেন আচার্য চাণক্য, তাহলে আমরা কি স্বাধীনভাবে কিছু করতে পারবো না? মগধ সাম্রাজ্যের অধীশ্বর কে? তিনি কি বিষ্ণুগুপ্ত চাণক্য নাকি মহান বিন্দুসার? আমি তো বুঝতে পারছি না। খুব স্বাভাবিকভাবে একজন রাজা, তার কানের কাছে সারাক্ষণ যদি বলা হয় যে আপনি শক্তিহীন, আসল শক্তি রিমোট কন্ট্রোল অন্য জায়গায় আছে, তার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। এই বোধহয় চিরকালীন ঘটনা, এটা আজকেও মানে যদি মেলানোর চেষ্টা করি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একদম মিলিয়ে দেওয়া যেতে পারে। একদম, হয়তো ভারতবর্ষ কেন, গোটা বিশ্বের সর্বত্রই এইরকম এই চরিত্রগুলো সব জায়গায় আছে। এই রাজারাও সব জায়গায় ছিলেন এবং এখনো আছে, কোট আনকোট রাজা। হ্যাঁ, একদম। এইবার আমরা আসি এখান থেকে জাম্প করে বুদ্ধদেব এবং বিম্বিসারের কথায়। বুদ্ধদেবকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, কিভাবে করার চেষ্টা করা হয়েছিল? বুদ্ধদেবকে এখানেও একটি চরিত্র আছে, দেবদত্ত। দেবদত্ত বুদ্ধদেবের দুটি দেবদত্তের চরিত্রের অস্তিত্ব সম্পর্কেও বিতর্ক আছে। অর্থাৎ কেউ কেউ বলেন যে দেবদত্ত নামে কোনো চরিত্র নেই, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেছে। ধরা যাক ফাহিয়েন এবং হিউয়েনসাংয়ের যে কাহিনী, তাদের যা লিখিত, সেই গ্রন্থগুলোতে কিন্তু দেবদত্তের অনুগামীদের সন্ধান পাওয়া গেছে। তারা দেখেছেন দেবদত্তের অনুগামী নামে কিছু আছে। তিব্বতী গ্রন্থের একটা রক হিল, তার একটা অনুবাদ আছে, সেখানেও দেবদত্তের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে এই দেবদত্তের পরিচয় সম্পর্কে বলা হয়, একটি পরিচয় হচ্ছে তিনি আমাদের পিতৃব্য, বুদ্ধদেব মানে সিদ্ধার্থের পিতৃব্য, মানে কাকা। হ্যাঁ, তো অমৃতদন, শুদ্ধোদনের ভাই অমৃতদন তার পুত্র।
আবার আরেকটি অংশ হচ্ছে সুপ্রবুদ্ধর পুত্র, অর্থাৎ যশোধরা, সিদ্ধার্থর যে স্ত্রী, তার সহোদর এই দেবদত্ত। কোনটা ঠিক জানা যায়। পিতৃব্য যদি হয়, সেখানে আবার একটি উপকাহিনী জুড়ে দেওয়া হয়েছে, সে যশোধরার প্রতি সে খুব আগ্রহী ছিল। আচ্ছা। হ্যাঁ, এটা একটা। আর এই যে একটা যশ নাম, ভবিষ্যতের রাজা সিদ্ধার্থ, একই সঙ্গে এরকম একটা অপরূপ সুন্দরীর যে স্ত্রী পেয়েছে, সব দিক থেকে এত বড়, এত বেশি তার ভাগ্য সুপ্রসন্ন। আর আমরা তাহলে কি পেলাম? এই হচ্ছে দেবদত্তের প্রধান রাগ, ক্রোধ। তাই তারপর তার সিদ্ধার্থর প্রতি একটা বিতরাগ, এক ধরনের ঈর্ষা, এটা প্রথম থেকেই ছিল। কিন্তু যখন তিনি দেখলেন যে রাজ সিংহাসন ছেড়ে যে চলে গেছে, সে এর থেকেও বেশি নাম যশ পাচ্ছে। রাজ সিংহাসন ছেড়ে চলে গেলে আমার খুব ভালো লাগবে, আমি তো রাজা হয়ে যাব, ঠিক আছে, কিন্তু এটা তো সীমিত। এ তো দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের রাজারা তার কাছে অবনত হচ্ছে। তখন দেবদত্ত আবার নিজে ভাবলো, তাহলে আমিও সংঘ করব। আচ্ছা। তিনিও তখন ওরকম 20 বছর এই তথাগতের মতো 20 বছর তিনি সাধনা করেছেন। সাধনা করে অতীন্দ্রিয় এবং অলৌকিক শক্তি তিনি অর্জন করেছেন বলে তিনি যে মনে করেছেন, করে তিনি শেষ পর্যন্ত একটি বৃহৎ কৌশল অবলম্বন করে সংঘে ঢুকে সংঘকে দখল করার চেষ্টা। সংঘে ঢুকে সংঘকে দখল করার চেষ্টা। তো এ তো বুদ্ধদেবের আমলে হয়েছে, তথাগতের আমলে হয়েছে, সাম্প্রতিককালেও হয়, আধুনিক কালেও হয়। আমরা জানি যে সংঘে ঢুকলেন, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, নিজের প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করলেন। এইভাবে আস্তে আস্তে তিনি যখন প্রভাব বৃদ্ধি করছেন, প্রায় 30 বছর পর তিনি যখন প্রায় বৃদ্ধ তথাগত, তাকে বললেন যে আপনি তো এতদিন অনেক পরিব্রাজন করেছেন এবং আপনি সংঘ পরিচালনাও করেছেন, এখন তো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এখন যদি আপনি প্রত্যক্ষভাবে সংঘ পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নেন, আমরাই দেখে দেব, আমরাই সকলে মিলে এটাকে চালাবো। আমি হয়তো নেতৃত্ব দেবো কিংবা অন্য কেউ দেবেন, মানে সোজা কথা হচ্ছে সংঘর পরিচালনার দায়িত্ব আমি নিয়ে নেব। দেবদত্ত বলেন, আপনি রেস্টে চলে যান। তো স্বাভাবিকভাবেই বুদ্ধদেব তো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেবেন না। তিনি শুধুমাত্র হাসলেন, হেসে বললেন, এখনও সেই সময় হয়নি। তাছাড়া আনন্দ আছে, সারিপুত্র আছে, মুদ্গল্লায়ন আছে, এদেরকে বাদ দিয়ে আমি তোমাকে কী করে পরিচালনা দিতে পারি? এরা সংঘের প্রথম দিন থেকে আমার সঙ্গে রয়েছে এবং আমি মনে করি এখনও সেই সময়কাল আসেনি পরিচালনার করার। তো স্বাভাবিকভাবে দেবদত্তের সেটা পছন্দ হয়নি। তিনি একটা সময় সংঘ ছেড়ে এবং বেশ কিছু অনুগামীকে নিয়ে একটা পৃথক সংঘ তৈরি করলেন। এই দেবদত্ত লক্ষ্য করলেন যে বিম্বিসার রাজা, একেবারেই এই রাজা এবং তার গোটা রাজপরিবার হচ্ছে বুদ্ধদেবের অনুগত। সুতরাং এই যে রাজাদের শক্তি, সেটি যদি যতক্ষণ পর্যন্ত তথাগতের কাছে আছে, আমি তো সেই শক্তি ক্ষয় করতে পারবো না। সেই জন্য প্রথম তিনি ওই অজাতশত্রুকে ধরলেন, বিম্বিসারের পুত্র অজাতশত্রুকে বললেন যে তুমি আর কতদিন তোমার রাজকুমার হয়ে থাকবে? রাজা তো হতে হবে। তোমার বাবা ধর্মকর্মও করছে, রাজধর্মও পালন করছে, রাজার সিংহাসনটা তোমাকে দিয়ে যান, অন্তত তোমার হাতে সময় নেই তো। তুমি এখন থেকে যদি রাজ সিংহাসনে আরোহণ করতে না পারো, তাহলে তুমি কতদিন রাজত্ব করবে? তোমার হাতে তো সময় থাকবে না, তুমিও বৃদ্ধ হয়ে যাবে। যথারীতি এইসব শুনে তিনিও উত্তেজিত হয়ে গেলেন, অজাতশত্রু। তো অজাতশত্রুকে দিয়ে তার পিতা বিম্বিসারকে হত্যা করাবে দেবদত্ত, আর নিজে হত্যা করবে তথাগতকে। এই ছিল তার কৌশল বা তার রণনীতি। তো অজাতশত্রু সত্যি সত্যি একদিন মাঝরাতে উরুতে একটা ধারালো অস্ত্র নিয়ে বিম্বিসারকে হত্যা করার চেষ্টা করলো। তিনি ধরা পড়ে গেছেন অজাতশত্রু, কিন্তু বিম্বিসার এটা ভাবতেই পারেনি যে ছেলের জন্য তিনি প্রচুর আত্মত্যাগ করেছেন, সেই ছেলে তাকেই খুন করতে আসছে। তখন তার এই বিস্মিত হওয়ার কারণ কিন্তু নেই। তার কারণটা হচ্ছে এটি, আমরা যদি নিয়তিবাদে বিশ্বাস করি, যা কিছু পূর্ব নির্ধারিত তাই হবে, এবং তিনি যদি তার রাজ জ্যোতিষীদের বিশ্বাস করতেন,
তাহলে বিম্বিসারের কিন্তু বিস্মিত হওয়ার কিছু ছিল না। রাজজ্যোতিষী আগেই প্রেডিক্ট করে দিয়েছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বিম্বিসারের স্ত্রী রানী বিদেহী যখন সন্তান সম্ভবা ছিলেন, তখন তিনি বিদেহী একটা আশ্চর্য ইচ্ছা প্রকাশ করতেন তার সখী মহলে। সেটি কার্যত ধীরে 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 তার রাজার কানেও গেল। কি ছিল সেই ইচ্ছে? রাজার রক্ত পান করব, শোণিত পান করব। নিজের স্বামীর রক্ত পান করতে হ্যাঁ, চেয়েছিলেন বিদেহী? অল্প একটুখানি আমি রক্ত পান করব। সেটা জলের মতো নাকি শরবতের মতো, কেন, অর্থাৎ এই কাহিনীর উৎপত্তি কেন হলো? শুদ্ধোধন এই বিম্বিসার তো শুনে তাতে করে কোনো আপত্তি করছেন না যে রানীকে আরে এতে এমন কি ব্যাপার, একটুখানি রক্ত খাবে তাতে কি হয়েছে। তিনি রাজবৈদ্যকে ডেকে বললেন, তুমি এমনভাবে একটা ব্যবস্থা করো, এর সঙ্গে একটু ফলের রস মিশিয়ে দিও, এর সঙ্গে একটু জল মিশিয়ে দিও, এসব মিশিয়ে একটা তরল তৈরি করো, রানীর ইচ্ছা হয়েছে খান। এমনও হতে পারে তার গর্ভে যে সন্তান আছে, হয়তো যে সন্তান একটা প্রবল তেজস্বী পুরুষ হতে চলেছে, সুতরাং সে আগে থেকেই রক্তপান করে নিজেকে তৈরি করছে বলে শুদ্ধোধন এই আমাদের বিম্বিসার তিনি একটা উদার মনোভাবাপন্ন মানব ধর্ম এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসা ইত্যাদি 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 প্রতিষ্ঠা করলেন। ফলের রসের সঙ্গে নিজের রক্ত আর জল মিশিয়ে যাতে করে শোণিত যে পানীয় সেটা তার রানীর খেতে কষ্ট না হয়, যে আমি সরাসরি যেন রাজার রক্ত খাচ্ছি তার যেন কোনো অনুতাপ না হয়, অনুশোচনা না হয়। তো সেই রক্ত খেয়েছেন। কিন্তু তারপরে রাজজ্যোতিষীরা নিজেদের মধ্যে নানা রকমের কানাকানি করেছে। যখন সন্তানের জন্ম হলো, সেই সন্তানের গণনা হলো, রাজজ্যোতিষীরা কিছুতেই বলবে না যে কি কি হবে, এই খুব ভালো হবে, কোনো রকমের খারাপ চিহ্ন নেই শরীরে এবং সে রাজা হবে, সব কিছুই বলছে, কিন্তু কিছু একটা বলছে না। সেটি বিম্বিসার জানতে চাইছে কি। তখন কিন্তু রাজজ্যোতিষীরা বলেছিল, কুণ্ঠিত চিত্তে বলেছিল, তারা বলতে চায়নি স্বাভাবিকভাবেই যে এ পিতৃহত্যাকারী হবে। এর কি কোনো উপায় নেই? রানী বিদেহী জিজ্ঞেস করেছিলেন, এর তো একটা কোনো উপায় থাকবে, ওয়ে আউট কি, এখান থেকে এই সাপ মুক্ত হওয়ার কি কি পদ্ধতি আছে? রাজজ্যোতিষীরা বলছে বিশেষ কিছু পদ্ধতি নেই, তবে এই সন্তানের মধ্যে যে বাসনা তৈরি হবে, সেই বাসনা যদি শুদ্ধ রাজা বিম্বিসার তৎক্ষণাৎ তিনি সেটাকে মিটিয়ে দেন, তাহলে হয়তো বা তিনি কিছুটা হয়তো প্রাণ রক্ষা পেলেও হতে পারে। কিন্তু বিম্বিসার সেটি মনে করে তৎক্ষণাৎ স্থির করলেন আমি সেটি মনে রয়েছে, সেটি মনে রেখে রানীর সঙ্গে কথা বললেন। রানী কিন্তু এটা শুনে একাধিকবার তার নিজের গর্ভ নষ্ট করার চেষ্টা করেছিলেন, বাগানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উদরে উপর্যুপুরি আঘাত তৈরি করেছিলেন, কিন্তু সন্তান মরেনি। তা সত্ত্বেও অজাতশত্রু জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে তিনি বিম্বিসারকে কি করেছেন সেটাও আমরা সবাই জানি। কি করেছিলেন বিম্বিসারকে? এই তো বিম্বিসার তো বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে রাজা করে দেবো, আমার কোনো রাজা হয়েও গেছেন, আমি আর তুমি চলে যাবো বুদ্ধ তথাগতর কাছে। হ্যাঁ, তা করেও দিয়েছিলেন তাতে করে। কিন্তু তিনি অজাতশত্রু দেবদত্তের দ্বারা এতটা প্রভাবিত ছিলেন যে যতদিন বিম্বিসার তোমার প্রাসাদে আছে এবং এখানে যাতায়াত করছে বুদ্ধদেব বা তথাগত, ততদিন তুমি কিন্তু একক কোনো ক্ষমতা পাবে না। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমার রাজদরবারের যারা রয়েছে এবং প্রজাকুল, তারা কেউ তোমাকে রাজা মনে করে না, তারা এখনো বলে মহারাজ বিম্বিসার। হ্যাঁ, তো তাহলে কি করা উচিত তুমি ভালোই জানো। তুমি বাইরে ওনাকে আজ্ঞাই করো, একে জীবিত এভাবে রাখা যাবে না, কিন্তু তিনি এতটা বড় এক উচ্চতায় পৌঁছে গেছেন রাজা বিম্বিসার, তাকে কিন্তু তুমি যদি কোনো রকমভাবে এই রাজকার্যে সরাসরি যুক্ত না থাকলেও রাজপ্রাসাদে তিনি আছেন, বিভিন্ন মন্ত্রণায় তিনি অংশগ্রহণ করছেন, পদক্ষেপের সিদ্ধান্ত নিচ্ছেন, তুমি একই রকম অজাতশত্রু রয়ে গেলেন, রাজকুমার ব্র্যাকেটে হয়তো মহারাজ। তো মহারাজ এবারে বিম্বিসারকে আর কোনো রকমের অজাতশত্রুর সঙ্গে সঙ্গে বলল কারাবন্দি করা হোক। তো কারারুদ্ধ করে দিল বাবাকে, পিতাকে। এবং প্রথম কথা হচ্ছে কারারুদ্ধ, দ্বিতীয় কথা হচ্ছে কেউ যেন দেখাশোনা করতে না পারে, কেউ সাক্ষাৎ প্রার্থী হবে না, একমাত্র রানী অর্থাৎ তার স্ত্রী একবার যেতে পারবে, সারাদিনে একবার যেতে পারবে, খেতে দেবো না। না, তৃতীয় হচ্ছে যে খেতে দেওয়া হবে না। ওই একই কথা, সে তার মনে হচ্ছে ছেলে। তো সেক্ষেত্রে
রানী হুম দেখা করতে যাচ্ছেন, একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, অনাহারে তো মৃত্যু পথে যাওয়া উচিত ছিল, তা তো হচ্ছে না। তখন জানা গেল যে রানী তিনি পোশাকের আড়ালে খাবার নিয়ে যাচ্ছেন এবং স্বামীকে স্বাভাবিকভাবে খাইয়ে চলে আসছেন। এবং রাজা যারা পেয়াদা বা যারা কারারক্ষী তারা কিছু বলছে না, রাজা রানী তারা তো এটা মনপ্রাণে মেনে নিতে পারছে না, তারা কিছু বলেনি, কিন্তু কানে চলে গেছে চরদের মাধ্যমে, গুপ্তচরদের মাধ্যমে। কারারক্ষীদের বদলও হয়েছে, হয়তো কোতলও হয়েছে। তো তিনি তার এরপরে অজাতশত্রু বললেন মাকে যে আমি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি অতটা নিষ্ঠুর নই তোমার দেখা সাক্ষাৎ করা, কিন্তু তুমি এক বস্ত্রে যাবে, চুল খুলে যাবে, যাতে কোনো খাবার নিয়ে যাওয়া বারণ। সেই সময় রানী বিদেহী একে এমন একটা অবিশ্বাস্য কাণ্ড করলেন, তিনি যখন রাজা বিম্বিসারের সঙ্গে এই কারাগারে দেখা করতে যেতেন, সেই সময় তিনি গোটা শরীরে আখের রস, ঘি এবং মাখনের টুকরো, এই মাখনের টুকরো মানে মাখন, জমাট মাখন, সেটাকে মেখে তিনি গোটা শরীরের মধ্যে এই সব কিছুর উপরে প্রলেপ হিসেবে মধু, এটি করে তিনি গোটা শরীরে মাখতেন। এভাবে তিনি কারাগারে যেতেন। বিম্বিসার তার শরীর থেকে এটা ওই জীবের মাধ্যমে চেটে তিনি খেতেন। এভাবে তিনি গ্রহণ করছেন তার পুষ্টি বা তার বেঁচে থাকার রসদ বা খাদ্য। এবার এটা তো অজাতশত্রুর মাথায় আসেনি, কিন্তু তাও তিনি জানতে পারলেন। এবং এটিও বন্ধ যে এরপরে আর মার সাক্ষাৎ তো চলবে না, ফলে আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তিনি নির্দেশ দিলেন যে আজকেই হত্যা। কিভাবে হত্যা? যেদিনকে হত্যার নির্দেশ দিয়েছেন সেদিনকেই অজাতশত্রুর সন্তান হয়েছে। যখন সন্তান হয়েছে তার ঠিক আগেই সেদিন সকালে একজন ক্ষৌরকর এবং তার সঙ্গে আরও 2জন এরা কারাগারে গিয়েছে বিম্বিসারের কাছে। বিম্বিসার দেখে ভেবেছে ক্ষৌরকর এসছে, আমার এই দাড়িটারি এই সময় কিছু একটা কাজ ক্ষৌরকার্য করবে হয়তো, তার মানে পুত্রের একটু আমার প্রতি দরদ হয়েছে, আমার প্রতি সহানুভূতি হয়েছে, যাক। কিন্তু ক্ষৌরকাররা তারা এসে বলল, মহারাজ আপনি শুয়ে পড়ুন। 2জন তার মাথা এবং হাত চেপে ধরলেন, চেপে ওই যারা তার সঙ্গে এসেছিল, একজন তারা ছিল সে পা চেপে ধরল, আর ক্ষৌরকার পায়ের তলার চামড়া, পায়ের নিচের যে চামড়া সেটা ওপর থেকে ধীরে 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 তুলে ফেলছে। 2টো পায়ের চামড়াই সম্পূর্ণ তুলে দিয়েছে। বিম্বিসার তো চিৎকার চিৎকার চিৎকার, স্বাভাবিকভাবে এটা কতটা নৃশংস হতে পারে আমরা কল্পনাও করতে পারবো না। সেখানে শেষ হলো না, এরপরে একটা অগ্নির পাত্রের মধ্যে 1টা 2টো 3টে 4টে পাত্রের মধ্যে অগ্নি জ্বালানো হলো, এবং কাঠ কয়লা সংক্রান্ত কিছু, যা দাউ দাউ করে জ্বলে আবার স্তিমিত হয়ে যাচ্ছে, কিন্তু তীব্র আগুন, দহন জ্বালা সেটা থাকবে। ওই অবস্থাতে বিম্বিসারকে বলা হলো এই আগুনের ওপর দিয়ে হাঁটো। সে তো হাঁটতে পারবে না, তাকে জোর করে হাঁটানো হবে, কারণ তো পায়ের তলার থেকে, নিচের তলা থেকে তো চামড়া খুলে গেছে। তো এভাবে তাকে 3জন 4জন মিলে ধরে প্রত্যেকটা আগুনের কুণ্ডের ওপর দিয়ে হাঁটিয়ে 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 অবশেষে যা হয় সেখানেই বিম্বিসারের মৃত্যু হলো। অজাতশত্রু সেই সময় মাকে প্রশ্ন করছেন প্রাসাদের অন্য প্রান্তে যে বাবা কি আমাকে খুব ভালোবাসতেন? তাকে বিদেহী বলছে, তোমার আজকে এই প্রশ্ন? বিদেহী, রানী বিদেহী তখনও জানে না যে তার স্বামী আর নেই। তোমার আজকে এই প্রশ্ন? তোমার ছোটবেলাতে একবার একটা বিস্ফোটক হয়েছিল হাতে, মানে ফোড়া, সেটি এত পুঁজ রক্তে ভরে গিয়েছিল যে তুমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলে। সেই সময় মুখ দিয়ে তোমার বাবা ক্রমাগত ওই পুঁজ রক্ত তার মুখে টেনে নিয়েছেন, ক্রমাগত, যতক্ষণ না পর্যন্ত পুঁজ রক্ত গিয়ে তোমার শরীর শান্ত হয়, তোমার যন্ত্রণা কমে যায়, তুমি একটু উপশম পাও, ক্রমাগত এটা করে গিয়েছেন তিনি, কিন্তু কোনো বিষক্রিয়ার কথা চিন্তা করেননি। তারপরে তুমি শান্ত হলে, তারপরে তিনি আবার তোমাকে খাইয়ে দিয়েছেন তোমার কোলে বসিয়ে। তা এই পিতা তোমাকে ভালোবাসেন কিনা প্রশ্ন করছো? অজাতশত্রুর মনে হলো দুনিয়াটা ঘুরছে, পৃথিবী যেন দুলে উঠল, কারণ ঠিক তখনই প্রহরী এসে বলেছে কানে কানে, ওখানে এসে বলছে, মহারাজ আসবো? কি ব্যাপার? একটু আগে মহারাজ বিম্বিসারের মৃত্যু হয়েছে। অজাতশত্রুর সেই সময় কোলে শিশু সন্তান নিয়ে এসে মাকে দেখাতে এসেছিলেন, সেই শিশু সন্তান তখনও রানী
বিদেহীর কোলে। অজাতশত্রু এটা শুনে তিনি মূর্ছিত হলেন, মাও মূর্ছিত হলো, এবং তারপর থেকে অজাতশত্রু রাত্রে ঘুমোতে পারত না। এটা অজাতশত্রুর অংশ। দেবদত্ত বুদ্ধদেবকে মারতে হবে। বুদ্ধদেব জনপদে জনপদে বেরোতেন ভিক্ষার জন্য। তো সে ঠিক করল, দেবদত্ত ঠিক করলেন একদিন যে নীলগিরি নামে এক প্রবল হস্তিকে মত্ত করে দিতে হবে সুরাপান করিয়ে। তিনি আগে থেকেই তাকে তৈরি করে রেখেছেন, সুরাপান করিয়ে সেই নীলগিরি নামক মহাহস্তি সে তৈরি আছে। এবং পশুপালক একজনকে প্রচুর উৎকোচ দিয়ে তাকেও বলা হয়েছে, তুমি একেবারে যখন তথাগত সামনে আসবে সেই সময় একে চালনা করবে যেন পায়ে পিষে দেয় অথবা সুর দিয়ে তাকে আছাড় মারে। পশুপালক রাজি হয়ে গেছে অর্থের জন্য, কিন্তু মন থেকে চাইছে না। তো যখন জনপদে বেরিয়েছেন তথাগত বুদ্ধদেব তার কয়েকজন শ্রমণ ভিক্ষুককে সঙ্গে নিয়ে, সেই সময় দেখা গেল যে একটি রমণী তার শিশু সন্তানকে কোলে নিয়ে তথাগতের পায়ে প্রণাম করে বলছেন, যেমন যেমন সবাই প্রণাম করছে, আশীর্বাদ দিচ্ছেন, এর করছেন। ঠিক সেই সময় শটান ছুটে চলে আসছে নীলগিরি। সেটা বুদ্ধদেব দেখছে, আশেপাশের জনতা দেখছে, একটা বাজার মতো জায়গা সেখানে। সেই নীলগিরি ছুটে এসে প্রথমেই পদদলিত করার জন্য উদ্ধত হচ্ছে ওই রমণী এবং তার সন্তানকে। দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালেন তথাগত এবং তাকে বললেন যে, মাহুতশ্রেষ্ঠ, তুমি হচ্ছেন ঈশ্বর প্রেরিত, তুমি হচ্ছে ঈশ্বর প্রেরিত নীলগিরি, তুমি হচ্ছে হস্তি শ্রেষ্ঠ। এই মানবেরা সারা জীবন তোমাকে খাবার দিয়েছে, তোমাকে পালন করেছে, এদেরকে তুমি কেন মারতে আসছো? আমি শুনেছি তুমি কিছুদিন ধরে বিভিন্ন গ্রামগঞ্জে ভাঙচুর করছো, মানুষকে মারছো, এর কারণটা কি? তোমাকে পাঠানো হয়েছে আমাকে হত্যা করার জন্য, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে তুমি হত্যা করো। তিনি হাত উজাড় করে দিয়ে, দুহাত তুলে দিয়ে তিনি আহ্বান করলেন মৃত্যুকে, নীলগিরি হস্তিকে। কিন্তু গোটা চরাচর এবং গোটা বাজারের প্রত্যেকে লক্ষ্য করল যে নীলগিরি সম্পূর্ণ শান্ত হয়ে উবু হয়ে বসে সুর দিয়ে তথাগতর পদস্পর্শ করছেন, এবং পশুপালক উপর থেকে হাউহাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে আছড়ে পড়ে বলছে, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। এবারে এটার একটা অপটিক্যাল হতে পারে, এটার একটা লোককথা হতে পারে, কিন্তু কথা হলো যে এভাবেই এই জনশ্রুতি এবং লোক কাহিনীগুলো নির্মিত হয়েছে এমনভাবে যে দুরকমভাবেই দেখা হচ্ছে। এক অতীন্দ্রিয় অলৌকিক শক্তি, আরেকটি হচ্ছে যে সাধারণ মানুষের দুঃখে একজন শ্রেষ্ঠ সন্ন্যাসী তখনও পর্যন্ত শেষ পর্যন্ত নিজের জীবন দানে উদ্যত। অর্থাৎ এই গল্পকথার মধ্য দিয়েও, এই কাহিনীর মধ্য দিয়েও আমরা কিন্তু মানব সেবার একটা বার্তা পাচ্ছি তথাগতের মাধ্যমে। এখানে শেষ হয়নি। দেবদত্ত তারপরে পাথর, গৃধ্রকূট পাহাড়ে তিনি পাথর ছুঁড়ে মারবেন। পাথর একটা বিরাট বড় পাথর, সেই পাথরটাকে গড়িয়ে গড়িয়ে দেবে। সে পাথর নড়ছেই না। দেবদত্ত সহ আরও 6-7 জন তাকে নড়ানোর চেষ্টা করছে, সে পাথর নড়ছেই না, নড়লই না। অবশেষে নড়ল, কিছুটা গিয়ে থেমে গেল। বুদ্ধদেব তখন পিছনে তাকানো নেই, তিনি হেঁটে চলেছেন, গৃধ্রকূট পাহাড়ে পদচারণা করছেন। তো এভাবে 2-3 বার আরও 8 জনকে হত্যা করার জন্য পাঠিয়েছিল। সেই 8 জনও শেষ পর্যন্ত শেষ মুহূর্তে বুদ্ধদেবের মানে পদস্পর্শ করে তারা বলেছে যে আমরা আমাদের পাপ মুক্ত করুন, আমি যে রাজি হয়েছি এই জন্য পাপ মুক্ত করুন। তো এই হলো দেবদত্তের কাহিনী, যে তিনি দেবদত্ত এবং বুদ্ধদেবের কাহিনী। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে কিন্তু আপনারা সেই কম্প্যারিটিভলি আধুনিক পৃথিবীর 2 রাষ্ট্রের 2 নেতার, একজনের রহস্যময় মৃত্যু এবং অন্যজনের হত্যাকাণ্ডের ইতিহাস সম্পর্কে জানবেন। প্রথমজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দ্বিতীয়জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখতেই হবে আগামী পর্ব। সঙ্গে থাকবেন সমৃদ্ধতা। থ্যাংক ইউ।